মাঝপথে দেবী দুর্গা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। বিজয়া দশমীতে সিঁদুর খেলায় আনন্দ উচ্ছ্বাস। ভক্তরা আবার অপেক্ষা করবো, আবার 365 দিন অপেক্ষা করবো, মা কবে আবার আসবেন। বিদায়টা কষ্টদায়কই হয়, তারপরে আমরা মাকে আনন্দ উৎসব করেই বিদায় দেওয়ার চেষ্টা করি। সমস্ত খারাপ জিনিসের সমাপ্তি হোক, মা আশীর্বাদ করুন, বাংলাদেশের মঙ্গল হোক। যুক্তরাষ্ট্র সফরে নির্বাচন সহ বিভিন্ন ইস্যু স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টা। হাসিনার অত্যাচার মনে রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপি নেতাদের। মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, দিনের আলো নিভলেই আতঙ্ক। 6 মাসে আটক 4000, উদ্ধার বিপুল অস্ত্র গোলা বারুদ। গাজার জলসীমায় ত্রাণবাহী ফ্লোটিলা বহরের সব নৌযান জব্দ। 200-র বেশি মানবাধিকার কর্মী আটক। প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল সমাবেশ। নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশকে 130 রানের টার্গেট দিয়েছে পাকিস্তান। টি-20তে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে জাকের আলীরা। সবাইকে স্বাগত। সন্ধ্যায় পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি মশিউর অনেক। শারদীয় দুর্গোৎসবের খবর। শঙ্খ, কাঁসর ঘণ্টা, ঢাকঢোল আর উলুধ্বনিতে মুখরিত অঞ্জলি এবং সিঁদুর খেলার রেশ কাটতে না কাটতেই এবার বিষাদের সুর সনাতন ধর্মাবলম্বীদের মনে। দেবী দুর্গাকে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। বিজয়া দশমীতে দেশের বিভিন্ন স্থানে চলছে প্রতিমা বিসর্জন। এ বিষয়ে আরো খবর জানাতে ঢাকার ওয়াইজঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার জামান পুলক। পুলক, দেবীকে বিসর্জনের মধ্য দিয়ে আজ শারদীয় দুর্গোৎসব শেষ হচ্ছে, ভক্তরা কি বলছেন? ঢাকঢোল, কাঁসা আর ধূপধুনোর মূর্ছনায় মুখরিত নদীঘাট। এখন আমার পিছনে কিন্তু অলরেডি একটি আনুষ্ঠানিকতা চলছে এবং সন্ধ্যা যত গড়িয়েছে তত কিন্তু আমরা দেখেছি যে এখানে যে প্রতিমা বিসর্জনের জন্য যারা ভক্তরা এসেছেন তাদের কিন্তু ভিড় ততই ক্রমেই বেড়েছে। আমি যদি আমার একটু পিছনে যদি আপনি চিত্রটি একটু দেখাতে চাই, তাহলে কিন্তু এখন প্রতিমা বিসর্জনের জন্য ভক্তরা কিন্তু এই যে ডিঙ্গি নৌকাগুলো আছে সেই ডিঙ্গি নৌকাগুলোতে কিন্তু চড়িয়ে মাঝ নদীতে যে সেখানে কিন্তু প্রতিমা বিসর্জন দিচ্ছেন ভক্তরা। তবে এই যে ওয়াইজঘাট এলাকার যে সার্বিক পরিস্থিতি, এখানে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তারা এবং এখানে যে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের বিআইডব্লিউটি রয়েছে, বিআইডব্লিউটি থেকে কিন্তু একটি নির্দেশনা আছে যে কোনোভাবেই প্রতিমা যে বিসর্জন দেওয়া হচ্ছে সেটি কিন্তু নদীর মাঝপথে দেওয়া যাবে না, অর্থাৎ এই নদীর মাঝপথ থেকে কিছুটা দূরত্বে গিয়ে এই প্রতিমা বিসর্জন দিতে হবে, কারণ নৌ চলাচল স্বাভাবিক রাখতেই তা বিআইডব্লিউটিএ থেকে কিন্তু এই ধরনের নির্দেশনাটি এসেছে। আমরা দেখেছি এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে এবং বিকেল যত গড়িয়েছে ততই কিন্তু এই যে ওয়াইজঘাট এলাকাটি রয়েছে, এই যে রাস্তাটি রয়েছে প্রতিমা বিসর্জনের যে স্পটটি রয়েছে, এই স্পটটিতে কিন্তু ট্রাকের সারি সারি ট্রাক কিন্তু এখানে আসছে এবং এই ট্রাকগুলো কিন্তু এখন লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে। যতক্ষণ পর্যন্ত না একটি প্রতিমা বিসর্জন দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আরেকটি প্রতিমা কিন্তু নৌকায় উঠানো হচ্ছে না। এবং সার্বিক পরিস্থিতি যদি আইন শৃঙ্খলার পরিস্থিতি সম্পর্কে যদি আমি একটু আপনাদের জানিয়ে রাখি, তাহলে কিন্তু এখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশের পাশাপাশি এখানে কিন্তু র্যাব, বিজিবি, আনসার বাহিনী এবং সেনাবাহিনীও মোতায়েন রয়েছে। এর পাশাপাশি আমি যদি একটু বলি যে প্রতিমা বিসর্জনের সময় যে নৌকাগুলো আপনার মাঝ নদীতে যাচ্ছে সেই ভক্তদের জন্য কিন্তু নিরাপত্তার ব্যবস্থার জন্য কিন্তু যারা এখানে ডুবুরি দল এবং স্বেচ্ছাসেবক দল রয়েছে তারা কিন্তু সর্বক্ষণই তদারকি করছেন এবং যে কোনো ধরনের যাতে অপ্রীতিকর এবং দুর্ঘটনা না ঘটে সেজন্য কিন্তু তারা সজাগ রয়েছেন। তো এই ছিল আমার কাছে ওয়াইজঘাট থেকে সর্বশেষ।
প্রতিমা বিসর্জনের আরও খবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ এবং রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। তবে প্রথমে চলে যেতে চাই ময়মনসিংহে, সেখানে আছেন হারুন। প্রতিমা বিসর্জনের খবরাখবর সবশেষ কি আছে আপনার কাছে জানতে চাই। ময়মনসিংহের কাছারিঘাটে যে ব্রহ্মপুত্র নদ রয়েছে সেখানে এই মুহূর্তে প্রতিমা বিসর্জনের যে কার্যক্রম সেটি চলছে। আমরা দেখেছি যে প্রায় 4টার দিকে দুর্গাবাড়ি মন্দিরের প্রতিমা দিয়ে প্রথম বিসর্জন শুরু হয় এবং এরপর থেকেই কিন্তু একে একে ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকা থেকে ভক্ত অনুরাগী পুণ্যার্থীরা কিন্তু তাদের যে প্রতিমা সেইগুলো নিয়ে আসছেন বিসর্জন ঘাটে এবং এখানে এনে কিন্তু একে একে যে বিসর্জন কার্যক্রম সেটি চলছে। আমরা দুপুর থেকেই এই বিসর্জন ঘাটে রয়েছি। আমরা এই মুহূর্তে যেটি দেখছি যে আসলে একেবারে যে বিসর্জন ঘাট সেটি হাজার হাজার পুণ্যার্থীর পদচারণায় একেবারে মুখরিত হয়ে রয়েছে এবং যে প্রতিমাগুলো বিভিন্ন মণ্ডপ থেকে আসছে সেই মণ্ডপের আশপাশের যারা পুণ্যার্থী ভক্ত এবং সনাতন ধর্মাবলম্বী রয়েছেন তারা কিন্তু নেচে গেয়ে উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য আসছেন এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বেশ কিছু প্রতিমা ইতিমধ্যেই যে বিসর্জন ঘাট সেখানে আনা হয়েছে এবং একে একে পর্যায়ক্রমে কিন্তু সেই বিসর্জনের যে কার্যক্রম সেটি চলছে। আমরা কয়েকজন পুণ্যার্থীর সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছেন যে 1 বছর পর কিন্তু এই শারদীয় দুর্গোৎসব তাদের এসেছে এবং এটির বিসর্জনের মধ্য দিয়ে আজকে এটির সমাপ্তি ঘটছে। তাদের কিছুটা মন ভারাক্রান্ত, তারপরেও আগামী বছর তারা আবার সেই শারদীয় দুর্গোৎসবে মেতে উঠবেন সেই প্রত্যাশায় কিন্তু আজকে তাদের যে দেবী রয়েছেন তাকে বিসর্জন দিচ্ছেন এই ব্রহ্মপুত্র নদে। এবং আমি যদি একটু বলি, এই বিসর্জন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা দেখেছি যে সেনাবাহিনীর সদস্যদের আমরা এখানে টহল দেখেছি, পুলিশ সদস্যদের টহল রয়েছে, পুলিশ মোতায়েন রয়েছে, র্যাব, বিজিবি সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সিভিল পোশাকে বা পোশাকে তারা কিন্তু দায়িত্ব পালন করছেন এবং ফায়ার সার্ভিসের সদস্যদেরকেও আমরা দেখেছি তারা বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে যে এই প্রতিমা বিসর্জনের সময় যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে তাৎক্ষণিক উদ্ধার করার জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতিও কিন্তু রাখা হয়েছে। সব মিলিয়ে কিন্তু উৎসবমুখর পরিবেশে এখানকার যে প্রতিমা বিসর্জন সেটি চলছে। আমরা দেখেছি যে সমস্ত এলাকা থেকে প্রতিমা নিয়ে এই কাছারিঘাটে আসা হচ্ছে সবগুলো সড়কেই কিন্তু এখন প্রায় যান চলাচল বন্ধ করে দেওয়া হচ্ছে যেন নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে যেন প্রতিমাগুলো এই বিসর্জন ঘাটে নিয়ে আসতে পারেন সেই কারণে কিন্তু যান চলাচল সীমিত করা হয়েছে এবং যে রাস্তা দিয়ে বা সড়ক দিয়ে প্রতিমা বিসর্জন ঘাটে নিয়ে আসছে সেখানে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। সব মিলিয়ে কিন্তু কাছারিঘাটে ব্রহ্মপুত্র নদের যে বিসর্জন কার্যক্রম সেটি কিন্তু চলছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। অনেক ময়মনসিংহ থেকে হারুন যুক্ত ছিলেন এবং প্রতিমা বিসর্জনের সবশেষ জানাচ্ছিলেন। এবার একটু আমরা তাকাতে চাই রাজশাহীর দিকে, সেখানে আছেন রাকিব। রাকিব, আপনার মাধ্যমে জানতে চাই আসলে প্রতিমা এই যে বিসর্জনকে কেন্দ্র করে ভক্তদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন এই সময়টাতে এসে? অনেক আমরা বিকেলে যেমনটা ভিড় লক্ষ্য করছিলাম, রাত যত বাড়ছে ভিড় যেন ততই বাড়ছে। আমরা এখন পর্যন্ত যেটি জানি যে 82টি যে মণ্ডপ মন্দির রয়েছে সেখান থেকে সবেমাত্র 25টির মতো আসলে বিসর্জন হয়েছে। এখন এর বাইরে যে মাঠটিতে আমরা রয়েছি ঘাটের, তার থেকে কিন্তু বাইরে বিশাল র্যালি আসছে বিভিন্ন প্রান্ত থেকে। নগরীর হরগ্রামে এলাকায় সেখানে অনেক বেশি আসলে প্রতিমা থাকে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ট্রাকে করে আসলে ঘাটের এই যে মাঠ সেখানে নামানো হচ্ছে এবং এখানকার এখানে যারা স্বেচ্ছাসেবক রয়েছে তাদের ব্যস্ততা কিন্তু বেড়ে গেছে এবং প্রতি মুহূর্তে আসলে আসছে। এর আগে দেখা যাচ্ছিল যে আমরা প্রতি 10 মিনিট 15 মিনিট পর পর পাচ্ছিলাম বা আধা ঘন্টা কোনো ক্ষেত্রে পাচ্ছিলাম। এখন কিন্তু সেটির যে ধারাবাহিকতা সেটি বেড়েছে, প্রত্যেক মিনিটে 5 মিনিটে বা কিছুক্ষণ অন্তর অন্তর কিন্তু আসলে প্রতিমাগুলো বিভিন্ন এলাকা থেকে আসছে। হরগ্রাম থেকে আসছে, মোল্লাপাড়া, মহিষবাতান, ঘোষপাড়া থেকে আসছে এবং চণ্ডীপুর, এই সমস্ত জায়গাগুলো থেকে দূর দূরান্ত থেকে আসলে প্রতিমাগুলো নিয়ে আসছেন। একই সাথে বোয়ালিয়া, মালোপাড়া, এই সমস্ত জায়গাগুলোতে প্রত্যেকটি জায়গায় বিশেষ করে সাহেব বাজার থেকে শুরু করে রানীবাজার, রেশমপট্টি, এই পুরো জায়গা, আলুপট্টি, এই সমস্ত জায়গাগুলো এখন
পুরো রাস্তা জুড়ে কিন্তু আসলে এইরকম ট্রাক এবং র্যালি, এই শোভাযাত্রা শেষে কিন্তু মন্নুজান মাঝে তার এই প্রতিমাগুলো নিয়ে আসা হচ্ছে এবং এই প্রতিমা বিসর্জনের এখানে এসে আমরা অনেককে দেখেছি আসলে উচ্ছ্বসিত হতে এবং তারা যেটা বলছেন যে আসলে 1 বছর পর আসলে এই যে মা এসেছিলেন, মর্তে ছিলেন এবং তারপরে মাকে বিদায় দিতে হচ্ছে, সেই বিধি অনুযায়ী কিন্তু র্যালি করে ঢাক ঢোল শঙ্খ সবকিছু বাজিয়ে কিন্তু আসলে র্যালির মধ্য দিয়ে আসলে নিয়ে আসা হচ্ছে এবং এখানে আসার পরে 7 পাক ঘুরিয়ে তারপরে আসলে এখানে যে পদ্মা নদী রয়েছে সেখানে বিসর্জন দেওয়া হচ্ছে এবং সে সময় তারা শেষ প্রার্থনাটি করছেন শান্তির প্রত্যাশায়। তো অনেকেই ছিল রাজশাহী মনুজান ঘাট থেকে আমার কাছে সর্বশেষ। ময়মনসিংহ এবং রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন প্রতিমা বিসর্জনের সবশেষ খবরাখবর। মর্তলোক ছেড়ে কৈলাসে ফিরে গেলেন দেবী দুর্গা। নদীর পাড়ে প্রতিমা বিসর্জনের মুহূর্তে ঢাক ঢোল আর উলুধ্বনিতে মুখরিত ছিল চারপাশ। দুর্গার বিদয়ক্ষণে ভক্তদের প্রার্থনা শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক ধরণী। 4 দিনের মহোৎসব শেষে বিদায় বেলায় ভক্তদের হৃদয়ে রয়ে গেল আসছে বছর দেবীর আগমনের অপেক্ষা। আর এর আগে কৈলাসের পথে দেবীর যাত্রায় অংশ নেন সনাতন ধর্মাবলম্বীরা। পূজা কমিটি বলছে সম্প্রীতির মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের উৎসব। বিস্তারিত দেখবেন প্রতিবেদনে। ঢাকঢোল, কাসর ঘণ্টা, ধূপধুনে মুখর নদীর ঘাট, চারিদিকে উল্লাস অথচ চোখে মুখে বিদায়ের বেদনা। আনন্দ উৎসব শেষে মর্তলোক ছাড়লেন দুর্গতি নাশিনী, ফিরে গেলেন কৈলাসে। রাজধানীর ওয়াইজঘাটে দেবীর বিদায় লগ্নে ভক্তদের চোখ ভেজে ওঠে অশ্রু জলে। সমাজ থেকে দূর হোক অশুভ আর অকল্যাণ, কারোর মনে ভেসে ওঠে আগামী বছরের আশার আলো, আবার আসবে মা। প্রতিমা বিসর্জন ঘিরে নেওয়া হয় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। নদীতে টহলে ছিল নৌ পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌবাহিনী ও বিডব্লিউটি এর ডুবুরি দল। নির্বিঘ্নে সম্পন্ন হয় বিসর্জনের আনুষ্ঠানিকতা। এর আগে বাবার বাড়ি থেকে উৎসবের বর্ণের আলো নিভিয়ে মা দুর্গা পথ ধরেন কৈলাসের। দুর্গার এ যাত্রায় অংশ নেন লাখো ভক্ত। ঢাকঢোল শঙ্খের ধ্বনির সঙ্গে বিদায় জানিয়েছে দশভুজাকে। ঢাকেশ্বরী মন্দির ও পলাশী মোড় থেকে মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতৃত্বে প্রায় 42টি মণ্ডপের 200টি ট্রাক যুক্ত হয় দুর্গার বহরে। 3টা নাগাদ শুরু হয় দুর্গার বিদায় যাত্রা। বিদায় বেলায় আনন্দ অশ্রুতে ভাসে সকলে। অনেক আনন্দ, অনেক ফুর্তি, আমরা অনেক ফুর্তি করেছি এবং মা দুর্গার আজকে বিসর্জন করব। অনেক মজা হয়েছে। অবশ্যই কষ্ট তো লাগবে, 5 দিনের আনন্দ, আজকে আবার মা চলে যাচ্ছে তো কষ্ট তো হবেই। হ্যাঁ, অবশ্যই কষ্ট হচ্ছে। আবার সামনের বছর আমাদের আবার দেখা হবে, এটা ভেবেও একটা বছরের জন্য উনি চলে যাচ্ছে, তার জন্য অনেক খারাপ লাগছে। পূজা কমিটি বলছে সম্প্রতির মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের উৎসব। ঘটেনি কোনো অপ্রীতিকর ঘটনা, সাফল্যের শুভেচ্ছায় সম্প্রতির বাংলাদেশ গড়ার প্রত্যয়। পুরো উৎসব ঘিরে ছিল জোরালো নিরাপত্তা বলয়। শেষ দিনের সমন্বয় ছিল র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর, বিশেষ নজরদারি ছিল গোয়েন্দা পুলিশের। দুর্গার বিদায় যাত্রায় লাখো ভক্তের উলুধ্বনির আড়ালে চোখের জল, কণ্ঠে চাপা আর্তনাদ থাকলেও আসছে বছর আবার হবে এই প্রতিশ্রুতির বিশ্বাসেই শেষ হয় এবারের শারদ বিসর্জন। রাজু আহমেদ, এখন, ঢাকা। দুর্গাপূজার বিজয়া দশমীতে বিদায়ের বেদনা আর আনন্দের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে সারা দেশের পূজা মণ্ডপ ও বিসর্জন ঘাটগুলো। বৃষ্টি আর বৈরী আবহাওয়ার মাঝেও দেবী দুর্গাকে বিদায় দিতে দেখা গেছে ভক্তদের সমাগম। শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ায় স্বস্তি প্রকাশ করেন পুণ্যার্থীরা। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। শোভাযাত্রা আর ঢাকঢোলের তালে নেচে গেয়ে ভক্তরা দেবী দুর্গাকে বিদায় জানান। চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্র সৈকতে দুপুরের পর থেকে শুরু হয় প্রতিমা নিরঞ্জন। একের পর এক প্রতিমা নিয়ে হাজির হন সনাতন ধর্মাবলম্বীরা। পান, চিনি, সিঁদুরে সাজিয়ে উত্তাল সমুদ্রে ভাসিয়ে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় বড় ধর্মীয় উৎসব। বিকেল হতেই ভিড় করেন লাখ লাখ মানুষ। বিসর্জনকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নেওয়া হয় সমুদ্র সৈকতে। আইনশৃঙ্খলা বাহিনী খুবই কষ্ট করেছে, তাদের নির্ভীক প্রত্যাশা দিয়ে আমাদেরকে সারাক্ষণ তাদের কষ্টের মাধ্যমে আমাদেরকে নিরাপত্তা দিয়েছেন। মা দুর্গার কাছে প্রার্থনা করেছি এই বিশ্বের সকল মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে।
কক্সবাজারে সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করেছিল লাখো মানুষের সমাগম। বৈরী আবহাওয়ার মাঝেও সৈকতে ঢল নামে ভক্ত ও পর্যটকদের। ঢাক ঢোলের তালে প্রতিমা বিসর্জনের মুহূর্ত পরিণত হয় ধর্ম বর্ণ নির্বিশেষের মিলন মেলায়। মা আসছে বছর আবার দেখা হবে, মা যাতে সকল সুন্দরভাবে আমাদের মাঝখানে আসে, এটাই মার কাছে একমাত্র প্রার্থনা। সকল শ্রেণী পেশার মানুষ যাতে আমাদের সব সময় এবারের মতো যেভাবে সহযোগিতা করেছে আগামীতেও যাতে সেভাবে সহযোগিতা করে, আমরা সেই প্রত্যাশাও করেছি। ময়মনসিংহে বিজয় দশমীর সারাদিন মণ্ডপে মণ্ডপে ছিল পুণ্যার্থীদের ভিড়। দুর্গাবাড়ি মন্দির থেকে বের হওয়া শোভাযাত্রা নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় ব্রহ্মপুত্র নদীর কাচারীঘাটে। পরে ব্রহ্মপুত্র নদে দেয়া হয় প্রতিমা বিসর্জন। আর সৈয়দপুরে অঞ্জলি প্রদানের পর দেবীকে বিসর্জন দিয়ে চলে ঐতিহ্যবাহী সিঁদুর খেলা। বিসর্জনের কষ্টের পরও এবছর ভালোভাবে পূজা অনুষ্ঠিত হওয়ায় খুশি সনাতন ধর্মীরা। দুর্গাপূজাতে কিন্তু অনেক লোকের সাথে অনেকদিন পর দেখা হয়, তো এটা এবার কিন্তু একটু বেশি দেখলাম। সবকিছু কাটিয়ে উঠে আমরা একটা সুখী সমৃদ্ধি দেশ গড়ে তুলতে পারি এবং সবার প্রচেষ্টায় সেটা যেন হয় সেই কামনাই করছি মায়ের কাছে। রাজশাহীতে বিকেল 4টা থেকে নগরীর বিভিন্ন পূজা মণ্ডপ থেকে শোভাযাত্রা বের হয়। পদ্মা নদীর 3টি ঘাটে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করে সিটি কর্পোরেশন ও পূজা উদযাপন পরিষদ। নিরাপত্তার পাশাপাশি ঘাটগুলোই ছিল পর্যাপ্ত আলোর ব্যবস্থা। বগুড়ার দেবী দুর্গাকে শেষ দর্শন ও সিঁদুর খেলা শেষ করে যমুনা ও করতোয়া নদীতে বড় নৌকায় প্রতিমা বিসর্জনের আয়োজন করা হয়। সিলেটের দেবী দুর্গার পূজা অর্চনা, অঞ্জলি, প্রসাদ বিতরণ ও শোভাযাত্রার মাধ্যমে ভক্তরা বিদায় জানান দেবী দুর্গাকে। চাঁদনী ঘাটে মহাসমারোহে বিসর্জন দেয়া হয় দুর্গা, গণেশ, কার্তিক, লক্ষ্মী ও সরস্বতীর প্রতিমা। দেবী দুর্গাকে বিদায় জানিয়ে ভক্তদের কামনা, জগতের সব অশুভ শক্তি দূর হয়ে আলো ও শান্তি বয়ে আনবে দেবী। সুরাইয়া আক্তার, এখন। এর আগে শারদীয় দুর্গোৎসবের অন্তিম দিনে বিজয়া দশমীতে দেবীর কৈলাসে ফেরার আনুষ্ঠানিকতায় ছিল আনন্দ উদযাপন। ঢাক, ঢোল, শঙ্খধ্বনি আর সিঁদুর খেলায় উৎসবে মুখর হয় মণ্ডপগুলো। বিস্তারিত জানাচ্ছেন তানজিলা খান মেম। পঞ্চমী থেকে শুরু হয়েছিল ভক্তদের উল্লাস। ষষ্ঠীর বোধন, সপ্তমী অষ্টমীর পূজা আর নবমীর আনন্দে কেটেছে গেল কয়েকটি দিন, কিন্তু পঞ্জিকার পাতায় দশমী মানেই বিদায়ের সুর। শঙ্খ, কাসর ঘণ্টা, ঢাকঢোল আর উলুধ্বনিতে মুখরিত মণ্ডপগুলো। একদিকে বিদায়ের যাতনা, অন্যদিকে উৎসবের উচ্ছ্বাস, দুটি মিলেমিশে একাকার। সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বিহিত পূজা দিয়ে শুরু হয় বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা। প্রতিমার হাতে জড়া, পান, শাপলা, ডালা দিয়ে শেষ দিনে করা হয় আরাধনা। এরপর ঘট বিসর্জন ও দর্পণ বিসর্জনের মাধ্যমে প্রতীকীভাবে বিদায় জানানো হয় দেবীকে। দেবীর বিদায়ের এই দিনে আবেগ ঘন মুহূর্তের জন্ম দেয় সিঁদুর খেলা। সিঁদুর আলতা আর সুগন্ধি চন্দন উলুধ্বনি দিয়ে দেবীকে বরণ করে পরস্পরের গাল রাঙিয়ে দেন পরমানন্দে। বিশ্বাস, এভাবেই মহামায়ার আশীর্বাদে অটুট থাকবে দাম্পত্য সুখ ও কল্যাণ। অনেক শান্তিপূর্ণভাবে আইন শৃঙ্খলা সবকিছু বেশ ভালোই ছিল। আমরা অনেক ভালোভাবে পুজো কাটিয়েছি। আশা থাকবে যেন আমরা সামনের বছর আরো সুন্দর করে মাকে বরণ করে নিতে পারি আর সবাই যেন সুস্থ থাকে। মা দশভুজা তো নারী শক্তির প্রতীক, আর আমরা এটা বিশ্বাস করি যে নারী শক্তি পারে অশুভকে দমন করতে। স্বামীর মঙ্গল কামনা করে মায়ের কাছে সিঁদুর ছুঁয়ে এইটা সারা বছর ঘরে রেখে আমরা মঙ্গল কামনায় সিঁদুরটা করি। মাকে তো আমরা ছাড়তে চাই না, কিন্তু যেতে দিতেই হবে, এজন্য খুব দুঃখ লাগছে। একটা দুইটা ঘটনা ঘটতে পারে, কিন্তু আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল, সমস্ত ধরনের আয়োজন ছিল এই গভর্নমেন্টের এবং সিকিউরিটির দিক দিয়েও। পুরাণ মতে মহিষাসুরকে দমন করতে ত্রিদেবের সম্মিলিত শক্তিতে জন্ম নেন দশভুজা দেবী দুর্গা। তাই তার আগমন মানেই শুভ শক্তির জয় আর অশুভ শক্তির বিনাশের বার্তা। আমাদের অনেক পূজা অর্চনায় ত্রুটি বিচ্যুতি আছে, তার জন্য ক্ষমা চেয়েছি এবং মা তুমি ক্ষেমঙ্করী নাম ধারণ করেছো, আমাদের ক্ষমা করো বলে। তাই তার
আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে যাও, আর তোমার আশীর্বাদ পূর্ণ মাত্রায় আমাদেরকে বর্ষণ করে দিয়ে যাও। সনাতন শাস্ত্রমতে মহিষাসুরের সঙ্গে 9 দিন 9 রাত যুদ্ধের পর 10ম দিনে জয়ী হন ত্রিনয়নী দেবী। সেই যুদ্ধ জয়ের আনন্দে সামিল হতেই আজকের এই উৎসব। আগমনে আনন্দ, প্রস্থানে বেদনা, বিদায়ের আঁচলে মুছে যান শূন্যতা। কৈলাস থেকে মর্তলোকে অশুভ শক্তিকে পরাজিত করতে, শুভ দীপ্ত আলো জ্বালিয়ে দিতে যে দেবী দুর্গা এসেছিলেন, তার বিদায়ের ক্ষণে ভক্তদের মনে কিছুটা বিষণ্ণতার মেঘ জমলেও হাসি মুখে প্রতীক্ষা, আসছে বছর আবার হবে। ঢাকি ঢোলের আওয়াজে পুরো মন্দির মণ্ডপ আবারও মুখরিত হবে, পুরো শহর ভরে উঠবে ভক্তির আলোয়। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে তানজিলা খান মিম, এখন ঢাকা। স্যার, কদিন ধরে কোমরে ব্যথা। এসপি হাসপাতালে চলে যাও। এসপি হাসপাতাল, প্রতিভাদীপ্ত চিকিৎসক ডক্টর এস চক্রবর্তী। অপারেশন বিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস সহ আন্তর্জাতিক মানের চিকিৎসা ও রোগ মুক্তির নিশ্চয়তা। এসপি হাসপাতাল, অত্যাধুনিক চিকিৎসা সেবায় অতুলনীয়। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে 9 দিন পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তার সফর সঙ্গী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, সফরে নির্বাচন সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে বিশ্ব নেতাদের কাছে অন্তর্বর্তী সরকারের অবস্থান স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টা। এছাড়া প্রবাসীদের বিভিন্ন দাবি দাবা পূরণের ইস্যুটিও গুরুত্ব পেয়েছে সফরে। আরও জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলন, জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক, ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবর্ধনায় যোগদান ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ সহ 9 দিনের ব্যস্ত সফর শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সকাল 9টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এরপরে বিমানবন্দরের ভিআইপি গেটে আসেন সফরসঙ্গী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি জানান, যুক্তরাষ্ট্র সফরে নির্বাচন সংস্কার সহ বিভিন্ন ইস্যু স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টা। গুরুত্ব দিয়েছেন প্রবাসীদের বিভিন্ন দাবি দাওয়ায়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, প্রধান উপদেষ্টা নির্বাচন আয়োজনের বিষয়ে আন্তরিক। ফেব্রুয়ারিতে হবে ভোট গ্রহণ। ওনার নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে পার্টিসিপেট করবে। হি উইল বি লিডিং দ্য বিএনপি ইনটু দ্য নেক্সট ন্যাশনাল ইলেকশন। ইন্টারিম সরকার যথেষ্ট আন্তরিক আছে, মানে এটা টাইমেই হওয়ার জন্য। এখানে বিরোধী দল হিসেবে আমাদেরও সমর্থন আছে, তো ইনশাআল্লাহ টাইমেই হবে, ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। এদিন প্রধান উপদেষ্টার সফর সঙ্গী এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাও দেশে ফিরেছেন। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। দেশে জনতার ঐক্য বিনষ্টকারীদের রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, হাসিনা সরকারের অত্যাচারের কথা মনে করে সবাইকে ঐক্য ধরে রাখতে হবে। সকালে রাজধানীর প্রেস ক্লাবে সেনবাগ ফোরাম আয়োজিত আলোচনা সভায় এই কথা বলেন বিএনপির এই সিনিয়র নেতা। পাহাড় বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ, যে বাংলাদেশের জন্য যুদ্ধ করে ৭১ সালে আমরা এই দেশ অর্জন করেছি, সেই দেশ নিয়ে যদি কেউ বলে আমরা ভারতের অঙ্গরাজ্য হব, আমি জানি না, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাহাড়ের এক নেতার মুখে শুনেছি ওনারা ভারতের সাথে এক হতে, যেটা আমার কথা। এসব উক্তি, এইসব কথায় স্বাধীনতার যে মানহানি হচ্ছে, যে দলেই 1991 সালের মতো একটা নির্বাচন যদি এদেশে অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনে যে দলেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করুক না, সংসদে যায়, সেই দলকে আমরা সমর্থন করি। শম্পা, একটা বাস্তবিক নাগরিক অভিজ্ঞতার বাইরে গিয়েও কিছু অনুভূতি আছে যেগুলো আপনাকে স্পর্শ করবে। বিশেষ করে ক্ষুধার্ত যে সমস্ত মানুষগুলো গাজায় অবস্থান করছে, শিশুরা যাদের খাবার মতো কোনো কিছুই নেই, তাদের কাছে খাবার পৌঁছে দেওয়ার জন্য আগস্টের শেষের দিক থেকে বিশেষ করে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা নামের 44টি নৌযান কিন্তু রওনা দেয় গাজার উদ্দেশ্যে খাবার নিয়ে, এবং সেখানে অনেক মানবাধিকার কর্মীরাও ছিলেন। কিন্তু বুধবার রাতের পর থেকে একের পর এক সেই নৌযানগুলোকে গ্রেফতার করা শুরু করে ইসরায়েলি বাহিনী। এরপরে তাদেরকে গ্রেফতার করার পরে তাদেরকে নিয়ে যাওয়ার কথা আছে ইউরোপে। বিশেষ করে ওই ক্ষুধার্ত মানুষগুলোর কাছে যাতে খাবার না পৌঁছায়, তারা অনাহারে মারা যায়।
এই বোধহয় তাদের পরিণতি হতে যাচ্ছে। এবং অনেক এই ঘটনা নিয়ে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ ইতোমধ্যে নিন্দা জানিয়েছে। বিশেষ করে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ইতালির প্রধানমন্ত্রী এবং এছাড়াও নিন্দা জানিয়েছে তুরস্ক, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের সরকার প্রধানরা। এ নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, আমরা দেখে আসবো সেটি। বুধবার রাত থেকে এভাবে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরে থাকা একের পর এক জাহাজ আটক করতে শুরু করে ইসরায়েলি বাহিনী। গাজা উপত্যকা অভিমুখে ত্রাণ নিয়ে যাত্রা করা মানবাধিকার কর্মীদের দিকে উঁচিয়ে ধরা হয় বন্দুকের নল। এরই মধ্যে সবগুলো জাহাজসহ দুঃসাহসী অভিযাত্রীদের আটক করে নিজেদের কবজায় নেয়ার দাবি করছে ইসরায়েল। ক্ষুধার যন্ত্রণায় মৃত্যুর কোলে ঢলে পড়া গাজার নিরীহ ফিলিস্তিনিদের কাছে কিছুতেই ত্রাণ পৌঁছে দিতে চাইছে না নেতানিয়াহুর সেনারা। মানবিক এই অগ্রযাত্রায় সর্বপ্রথম ইসরায়েলের আক্রমণাত্মক আচরণের শিকার হয়েছে বহরটিতে নেতৃত্ব দেয়া সুইডেনের পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গের নৌযান আলমা। My name is Greta Thunberg. I'm a citizen of Sweden. If you are watching this video, I have been abducted and taken against my will by Israeli forces. Our humanitarian mission was non-violent and abiding by international law. Please tell my government to demand my and the others' immediate release. অবরোধ ভেঙে গাজাবাসের জন্য ত্রাণ নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরটি ইসরায়েলের রাজদূত বন্দরে নোঙর করা হয়েছে বলে জানিয়েছে তেল আবিব। এমনকি নৌবহরে থাকা সব মানবাধিকার কর্মী নিরাপদ এবং সুস্থ আছেন বলেও দাবি করছে ইসরায়েল। ফ্লোটিলার আটক মানবাধিকার কর্মীদের ইউরোপে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন। এমন পরিস্থিতিতেও গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সমালোচনা করে বসলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বৃহস্পতিবার তিনি বলেছেন, মানবাধিকার কর্মীদের এই মিশন কিংবা ইতালিতে এর সমর্থনে ডাকা ধর্মঘট কোনোটি ফিলিস্তিনিদের উপকার আসবে না। Ovviamente minuto per minuto la unità di crisi della Farnesina stanotte è stata in contatto anche con gli avvocati di alcuni degli imbarcati. এদিকে ইসরায়েলের এই কর্মকাণ্ডের জেরে ক্ষোভে ফুঁসে উঠেছে গোটা বিশ্বের মানুষ। niন্দা জানিয়েছেন মালয়েশিয়া, ভেনেজুয়েলা, কলম্বিয়া ও তুরস্ক সহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধান। Gazze'deki insanlık suçlarını gizlemek için nasıl bir cinnet halinde olduğunu bir kere daha ispat etmiştir. বিশ্বের 50টির বেশি দেশের প্রায় 500 মানবিক মানুষ গাজায় খাবার, ত্রাণ ও ওষুধ পৌঁছে দিতে 44টি নৌযান নিয়ে গেল আগস্টের শেষে স্পেন থেকে যাত্রা শুরু করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গাজায় ইসরায়েলি গণহত্যা এবং ত্রাণ বোঝাই ফ্লোটিলার নৌবহর দখলে নেয়ায় তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন সংগঠন। প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করাচ্ছে ছাত্র শিবির সহ বিভিন্ন সংগঠন। সমাবেশে বক্তাদের অভিযোগ, ট্রাম্পের 20 দফা ষড়যন্ত্রমূলক প্রস্তাব ফিলিস্তিন সংকট আরও জটিল করবে। এর বিরুদ্ধে বাংলাদেশের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানোর দাবি জানান তারা। একই সাথে গাজা ইস্যুতে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। বিস্তারিত প্রতিবেদনে। ফিলিস্তিনে মানবিক সহায়তা যাত্রা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযান জব্দ ও মানবাধিকার কর্মী আটকের ঘটনায় প্রতিবাদে সারা বিশ্বের মতো বাংলাদেশেও নিন্দার ঝড় উঠেছে। তারই অংশ হিসেবে নানান সংগঠন রাজধানীর বিভিন্ন জায়গায় সমাবেশ ও প্রতিবাদ মিছিলের আয়োজন করে। বৃহস্পতিবার বিকেলে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান নৃশংস গণহত্যা ও গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির। সায়েন্স ল্যাব থেকে শুরু হয়ে শাহবাগে সমাবেশ করে সংগঠনটি। এ সময় বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েলের আগ্রাসন মানবতার বিরুদ্ধে ঘৃণ্য অপরাধ। তারা জাতিসংঘ সহ বিশ্ব শক্তিগুলোকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। ফিলিস্তিনের পক্ষে কাজ করার জন্য বাংলাদেশ সহ পৃথিবীর সকল মানুষকে আহ্বান জানাচ্ছি। পৃথিবীর প্রতিটা দেশে আমরা দেখতে পেয়েছি মুসলমানদের সাথে পৃথিবীর সকল মানবতাবাদীরা রাস্তায় নেমে এসেছে। আমরা সবাই তাদের সাথে একাত্মতা পোষণ করে বলতে চাই, ফ্রম দ্য রিভার টু দ্য সি, এ সময় ডাকসুর জিএস এস এম ফরহাদ অভিযোগ করে বলেন, 20 দফা ষড়যন্ত্রমূলক প্রস্তাবের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিন সংকট আরও জটিল করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানোর দাবি জানান তিনি। ফিলিস্তিনবাসীকে আরো যতভাবে বাংলাদেশ গভর্নমেন্টের সহযোগিতা করা দরকার সবকিছু বাংলাদেশ সরকারের থাকা উচিত ছিল, সেটি আমরা
ব্যর্থ হয়েছে সেটা আমরা দেখি না সফল রেসপন্সটা। বাংলাদেশ সরকারের সরব রেসপন্স আশা করি এই ক্ষুদ্র সমর্থনে উৎফুল্ল না হয়ে গাজাবাসীর জন্য পার্মানেন্টলি কি করা যায় সেটার জন্য টোটাল বিশ্ববাসী এবং বাংলাদেশকে আহ্বান জানাচ্ছে আমাদের দিক থেকে সরব রেসপন্স থাকে। শিবিরের নেতারা মুসলিম বিশ্বকে অবিলম্বে ইসরায়েলের সাথে সব ধরনের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করা এবং তাদের পণ্য বয়কটের আহ্বান জানান। একই সাথে গাজায় অবরুদ্ধ মানুষের জন্য অবাধ মানবিক সহায়তা পৌঁছানোর ব্যবস্থা এবং মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানানো হয়। এর আগে শাহবাগ মোড়ে একই দাবিতে মানববন্ধন ও সমাবেশ করে কমিউনিটি ফর ফ্রিডম অ্যান্ড জাস্টিস। এ সময় ফিলিস্তিনের সহায়তা পৌঁছাতে বাংলাদেশ সরকারের জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। মানবতার রক্ষার স্বার্থে ফিলিস্তিনের সকল নাগরিকদের পক্ষে দাঁড়ান এবং ফিলিস্তিনে অতি দ্রুত ত্রাণ সামগ্রী এবং মানবিক সহায়তা নিয়ে যাওয়ার জন্য যত ধরনের ব্যবস্থা নেওয়া সম্ভব। ফিলিস্তিনের স্বাধীনতা নিশ্চিতে মানবাধিকার আইনে জাতিসংঘের ব্যবস্থা নেওয়ার দাবিও করেন বক্তারা। আমরা মূলত এখানে দাঁড়িয়েছি ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। রাজধানীর ঘনবসতিপূর্ণ এলাকা মোহাম্মদপুরে গড়ে উঠেছে এক অন্ধকার জগৎ। দিনের আলোয় যেন সব স্বাভাবিক, কিন্তু রাত নামতেই অলিগলিতে নামে আতঙ্কের ছায়া। আইনশৃঙ্খলা বাহিনীকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে গড়ে উঠেছে নতুন এক অপরাধের সংস্কৃতি। গত 6 মাসে মোহাম্মদপুর, আদাবর আর হাজারীবাগে পুলিশের অভিযানে ধরা পড়েছে প্রায় 6,500 কিশোর গ্যাংয়ের সদস্য। শুধু মোহাম্মদপুরে গ্রেপ্তার 4,000-এর বেশি। আতিক সমাজের ক্যামেরায় আরও জানাচ্ছেন মেহরাব সুমন। কোনো অ্যাকশন মুভির দৃশ্য নয়, এ দৃশ্য সাম্প্রতিক ঘটে যাওয়া মোহাম্মদপুরের। মুঘল স্থাপনা আর সম্রাটদের নামকরণের জন্য সুপরিচিত মোহাম্মদপুর যেন মুঘল সম্রাটদের আবাসভূমি। তবে সব অভিজাত আর ঐতিহ্য পেছনে ফেলে মোহাম্মদপুর এখন রাজধানীর বুকে এক সন্ত্রাসের অভয়ারণ্য। রাত নামলেই থমকে যায় মোহাম্মদপুর, আদাবর আর হাজারীবাগ। কারণ একটাই, কিশোর গ্যাংয়ের আতঙ্ক। হাতে ছুরি, কোমরের চাপাতি, চোখে এক অদ্ভুত উন্মাদনা। দল বেঁধে চলে তাণ্ডব যাত্রা, যাদের প্রত্যেকের বয়স 12 থেকে 16 বছরের মধ্যে। ওয়াল থেকে ওরা ভিতর থেকে 27 জন বাইরে এসে আমার উপর চাপাটি ধরলো, চাপাটি ধরে যা আছে সব দিয়ে দেয়। গোটা কয়েকটা লোকের জন্য যে তাদের অশান্তি হয়, তাইলে এই মানুষগুলো যাবে কই? হত্যা, ধর্ষণ, মাদক বিক্রি আর কন্ট্রাক্ট কিলিং যেন এদের রোজকার চিত্র। আর এলাকার দখল নিয়ে চলে হত্যাযজ্ঞ। কবজি কাটা আনোয়ার, ডন 71, উই ডন্ট কেয়ার, মোহাম্মদপুর কিংসের মতো প্রায় অর্ধশত গ্যাংয়ের দখলে পুরো অঞ্চল। এমনটাই বললেন সাবেক 2 গ্যাং লিডার। ওপেনে গাঁজা বিক্রি করতেছে, ওপেনে আপনার হিরোইন বিক্রি করতেছে, ইয়াবা বিক্রি করতেছে, সব চলে এখানে। সবগুলো আপনার 14 থেকে 18 এই এজেরটাই বেশি হবে আর কি। ছোট বাচ্চা সে কন্ট্রাক্ট কিলিং এ, আপনি বুঝতে পারেন কতটা ভয়ঙ্কর হয়ে গেছে। এরা মাদক নিয়ন্ত্রণ নিয়ে এরা নিজেরাও মারামারি লাগে। অভিযান চলছে, গ্রেফতারও হচ্ছে। অপরাধী যতই শক্তিশালী হোক না কেন, তাদের আটকে অভিযান চলবে বলে জানিয়েছেন র‍্যাব 2 এর অধিনায়ক। বলেন, সুস্থ সংস্কৃতির অভাব আর সমাজের বিবেকবানদের নিরাপত্তাই এদের উত্থানে সমানভাবে দায়ী। আমাদের কাছে অপরাধী সবসময় অপরাধী। সে কিশোর অপরাধী হলে তার কিশোর আইন অনুযায়ী ব্যবস্থা হচ্ছে, শিশু আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। প্রাপ্তবয়স্ক ব্যক্তি যখন অপরাধ করছে তখন তার বিরুদ্ধে বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। কিশোর যে বয়স, এই সময়টা যেন সাংস্কৃতিক এবং বিনোদন ও শরীর চর্চা, খেলাধুলা, এইসব ইভেন্টের মাধ্যমে যেন তারা সময়টা পার করতে পারে। অপরাধ দমনে পুলিশের সফল অভিযানের ব্যাখ্যা দিয়ে তেজগাঁ বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জানান, এই কিশোররা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে নিজেদের দলের সংখ্যা বাড়ায়। এক একটা ফেসবুক গ্রুপ যেন এক একটা গ্যাংয়ের সদর দপ্তর, যেখানে পরিকল্পনা হয় হামলার, ঠিক হয় লক্ষ্য। বৃহত্তর মোহাম্মদপুরে প্রায় 6,000-এর মতো আসামিকে আমরা বিভিন্ন অপরাধে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম আরও যেগুলো আছে সবগুলোই এই অপরাধটাকে আরও উস্কে দিচ্ছে। এরা করে কি শর্টকাট পদ্ধতিতে অল্প টাকা ইনভেস্ট করে 2টা চাপাতি কিনে ফেলে, ওই চাপাতে দিয়ে রাস্তায় নেমে যায়। সুপ্রিম কোর্টের এই আইনজীবী মনে করেন, কিশোর অপরাধ একটি ভয়ানক মহামারী, যা বন্ধ করতে না পারলে ধ্বংস হবে একটি প্রজন্ম। তাই প্রশ্ন, আটকের পর সংশোধনে না দিয়ে কিভাবেই সহজেই জামিনে মুক্তি পায় এসব অপরাধী। একটা কিশোর, সে অপরাধটা যত মাত্রা বড় হোক না কেন, সেটা যদি খুন হয়, ধর্ষণ হয়, অন্য যে অপরাধী হোক না কেন, সর্বোচ্চ সাজা হচ্ছে 10 বছর। যেহেতু সে কিশোর, একটা সহানুভূতি সে পাবে, আইনে সহানুভূতি দেওয়া আছে,
এই অসত্য কিছু মানে পেপারস তৈরি করে নানানভাবে আদালতের কাছে উপস্থাপন করে, আদালতকে মিসলিড করে, ভুল বুঝিয়ে তাদেরকে আবার ফ্রি হওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। যে বয়সে থাকার কথা ছিল স্কুলের আঙিনা কিংবা খেলার মাঠে, সে বয়সেই তারা আজ অপরাধের স্বর্গরাজ্য গড়ে তুলেছে এই অঞ্চলগুলোতে। রাত হলেই শুরু হয় তাদের অপরাধ, আর এই অঞ্চলগুলো হয়ে ওঠে অপরাধের হটস্পট। এই শহরে কার হাতে নিরাপদ, আর আমরা বা কতটুকু নিরাপদ এই শহরে? শুধুই কি আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা, নাকি দেখেও না দেখার ভান করে থাকা এই সভ্য সমাজের? মেহরাব সুমন, এখন, মোহাম্মদপুর, ঢাকা। খাগড়াছড়িতে ১৪৪ ধারা ভেঙে সহিংসতা, লুটপাট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরে হামলার ঘটনা প্রায় ৬০০ থেকে ৭০০ জনকে অজ্ঞাত আসামি করে ৩টি মামলা দায়ের করেছে পুলিশ। বুধবার রাতে পুলিশ বাদী হয়ে সদর থানায় ১টি আর গুইমারা থানায় ২টি মামলা দায়ের করে। গত ২৩ সেপ্টেম্বরের ঘটনা, দীঘিনালা এক মারমা তরুণী ধর্ষণের অভিযোগে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সমাবেশ ও অবরোধের ডাক দেয় যুগ্ম ছাত্র জনতা। এরপর ধীরে ধীরে উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি, আর পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। তবে ১৪৪ ধারা ভঙ্গ করে সহিংসতা, লুটপাট ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরে হামলা চালায় দুষ্কৃতিকারীরা। গুইমারাতে দুষ্কৃতিকারীদের হামলায় প্রাণ হারায় ৩ জন, আহত হন সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির ১৬ সদস্য। কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ে অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ২১ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বেশ কিছু ব্যক্তিকে টেকনাফের বাহারছড়ার করাচিপাড়া ঘাট সংলগ্ন একটি ঘরে বন্দী করে রাখা হয়। এমন তথ্যের ভিত্তিতে গত বুধবার রাত ১১টার দিকে অভিযান চালায় কোস্টগার্ড ও নৌবাহিনী। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে গোপন আস্তানা থেকে উদ্ধার করা হয় নারী ও শিশুসহ ২১ জনকে। এবার খেলার প্রসঙ্গ। সুষ্ঠুভাবে বিসিবি নির্বাচন করতে নতুন করে প্রক্রিয়া শুরুর দাবি তুলেছেন মনোনয়ন বাতিল করা প্রার্থীরা। তবে নির্বাচন ফিক্সিংয়ের অভিযোগ করা তামিম ইকবালের এতে সমর্থন আছে কিনা তা নিয়ে রয়েছে নানা ধরনের ধোঁয়াশা। ফিক্সিংয়ের মতো এমন বিস্ফোরক মন্তব্য করা নিয়ে রফিকুল ইসলাম বলেন, এটা যার যার ব্যক্তিগত মতামত। বিস্তারিত দেখবেন প্রতিবেদনে। মাত্র ৪ দিন পরই বিসিবি নির্বাচন। যাচাই বাছাই শেষে প্রকাশও হয়েছে প্রার্থীদের চূড়ান্ত তালিকা। তবে ছুটির দিন বিসিবির কার্যালয়ে এসেছেন মনোনয়ন বাতিল করে নেয়া প্রার্থীরা। হয়তো বুঝতে পেরেছেন নিজেদের ভুল, তাই তো নির্বাচনে ফিরতে চান রফিকুল ইসলাম বুলবুল। যোগ্য ক্রীড়া সংগঠকরা এখানে আছে নাকি? ক্রিকেটকে যারা ভালোবাসে, ক্রিকেটকে যারা কিছু দিতে পারবে তারা আছে নাকি? আমার মনে হয় সেখানে কিছুটা গ্যাপ আছে। তো আমাদের এই প্রস্তাবনার মাধ্যমে যেহেতু বেশ কয়েকবার কিন্তু রিশিডিউল হয়েছে, মানে টাইম বর্ধিত করা হয়েছে, তো এটাও কোনো ব্যাপার না। ক্রিকেটের স্বার্থে, দেশের স্বার্থে আমার মনে হয় এটা করা যেতে পারে। এদিকে দুদক অভিযুক্ত ১৫ ক্লাবের ক্রিকেটারদের স্বার্থে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিতের দাবি তোলেন রফিকুল ইসলাম সহ বাকিরা। এ বিষয়ে ক্রীড়া উপদেষ্টা এবং বর্তমান বোর্ডের সমন্বয়ে সমাধানের বিষয়ে পথ দেখছেন মনোনয়ন বাতিল করা প্রার্থীরা। আমরা যদি প্রপার যুক্তি দেই এবং প্রপার মানে যুক্তি উত্থাপন করতে পারি, সেই ক্ষেত্রে এই ক্লাবগুলি বাতিল হওয়ার কোনো সুযোগ নেই। মনোনয়ন বাতিল করার পরই ব্যক্তিগত কারণে দেশ ছেড়েছেন তামিম ইকবাল। তবে ঘুরে ফিরে সংবাদ সম্মেলনে তামিমের করা ফিক্সিং ইস্যু অভিযোগ সামনে এলে এর দায় নিতে নারাজ তার প্যানেলের বাকি সদস্যরাই। এমন পরিস্থিতিতে আদৌ বিসিবি নির্বাচন সময় মতো হবে কিনা তা নিয়ে জেগেছে শঙ্কা। শরীফ রওশন, এখন, ঢাকা। সংবাদ শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।